দীর্ঘ 23 বছর পর ইরাক ছাড়ছেন মার্কিন সেনারা। 30 সেপ্টেম্বর শেষ হচ্ছে সামরিক মিশন। ইরানের হামলা থেকে রেহাই পেতেই এমন তড়িঘড়ি বলছেন বিশ্লেষকরা। এবার কেজি দরে গোমূত্র কেনার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। প্রতি লিটার বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকায়, বইছে সমালোচনার ঝড়। ধীরে ধীরে লেবাননকে গ্রাস করছে ইসরায়েল। বনাঞ্চল কৃষি জমিতে নিক্ষেপ করা হচ্ছে আগুনের গোলা। রয়েছে ফসফরাস শেল ব্যবহারের অভিযোগও। তুরস্কে ট্রাম্পের ওপর চোরাগোপ্তা হামলার নাটক সাজিয়েছিলেন নেতানিয়াহু। ফেরার পথে তেহরানের হামলার ভয় ছিল অভিনয়, দাবি আঙ্কারার। এবার সমুদ্র পর্যন্ত গড়ালো রাশিয়া ইউরোপের সংঘাত। রুশ জাহাজ আটকের জেরে পাল্টা হুঁশিয়ারি পুতিনের। আটলান্টিক ও ক্যারিবিয়ান সাগর অঞ্চলে উত্তেজনা। ইরাক থেকে আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বলা হয়েছে 30 সেপ্টেম্বরে ইরাকে জঙ্গি গোষ্ঠী বিরোধী বৈশ্বিক জোটের সামরিক মিশন শেষ এবং জোটের সেনা প্রত্যাহারের চূড়ান্ত তারিখ। পরদিন অর্থাৎ 1 অক্টোবর থেকে ইরাকে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না। 2003 সালে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের মাধ্যমে ইরাকে সেনা মোতায়েন শুরু হয়। 2024 সালে ওয়াশিংটন ও বাগদাদ ইরাকে জঙ্গি বিরোধী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে সম্মত হয়। বুধবার মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যান্ট কুপারের সঙ্গে বৈঠকের পর ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় এই বিবৃতি দেয়। বৈঠকে জাইদি ও জেনারেল কুপার একমত হয়েছেন যে 30 সেপ্টেম্বরের মধ্যে সামরিক মিশন শেষ হবে। জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরের সময়ও এই বিষয়ে আলোচনা করেছিলেন জাইদি। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন 30 সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে ইরাকে বর্তমানে কতজন মার্কিন সেনা রয়েছে বা তাদের কোথায় সরিয়ে নেওয়া হবে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। যুক্তরাষ্ট্র জানিয়েছে জঙ্গি গোষ্ঠীকে পরাজিত করার ক্ষেত্রে ইরাক, যুক্তরাষ্ট্র জোটের অংশীদাররা বড় ধরনের সাফল্য অর্জন করেছে। এখন ইরাকের নিরাপত্তা বাহিনী কুর্দিস্তান অঞ্চলের পেশমার্গা সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী দেশটিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেবে। গত বছর ইরাকের অধিকাংশ এলাকা থেকে মার্কিন সেনারা ঘাঁটি ছেড়ে গেলেও দেশটির স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কিছু সেনা অবস্থান করছিল। সাম্প্রতিক সময়ে এসব ঘাঁটি বিভিন্ন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ফলে ধারণা করা হচ্ছে ইরানের আগ্রাসন থেকে রেহাই পেতেই তড়িঘড়ি করে ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। গরুর দুধ বিক্রি করার কথা তো সবাই জানে, কিন্তু গোমূত্র বিক্রি করে আয় করার কথা কি শোনা গেছে কখনো? গোমূত্র বিক্রি হচ্ছে লিটার প্রতি 10 টাকায়। সামনে যার দাম বেড়ে হবে 20 টাকা। এবার ভারতের সরকারিভাবে নেওয়া হলো এমনই এক অভিনব উদ্যোগ। ভারতের উত্তরপ্রদেশের কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের একটি পাইলট প্রকল্প শুরু করেছে যোগী আদিত্যনাথ সরকার। যে গরুগুলো আর দুধ দিচ্ছে না বা কম দিচ্ছে সেগুলোকে ছেড়ে দিয়ে কৃষকদের যেন লোকসান না হয় সেই লক্ষ্যেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সংগৃহীত এই গোমূত্র ব্যবহার করা হবে কৃষিকাজের কাঁচামাল হিসেবে। আশা করা হচ্ছে ভবিষ্যতে রাসায়নিক সারের বিকল্প কাঁচামাল হিসেবে জনপ্রিয়তা পাবে এই গোমূত্র। প্রকল্পটি সফল হলে পুরো রাজ্য জুড়েই ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে একটি ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের মাধ্যমে বুলন্দ শহরের 15টি গ্রামে পরিচালিত হচ্ছে প্রকল্পটি। প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে প্রায় 500 লিটার গোমূত্র, যার মূল্য লিটার প্রতি 10 টাকা। ভবিষ্যতে এর দাম লিটার প্রতি 20 টাকা পর্যন্ত বাড়ানোর কথাও ভাবছে সরকার। প্রতিদিনের সংগৃহীত গোমূত্র সংরক্ষণের জন্য স্থাপন করা হয়েছে 200 লিটার ধারণ ক্ষমতার ট্যাঙ্ক।
এই প্রজেক্টের পেছনে মূল চালিকা শক্তি গ্রামীণ নারীরা। প্রতিদিন গোমূত্র সংগ্রহের কাজ করেন প্রায় ৩০০ জন নারী। প্রতি লিটার সংগ্রহের বিনিময়ে পান ২ টাকা কমিশন। ফলে এটি এখন তাদের জন্য একটি অতিরিক্ত আয়ের উৎস। তবে কাজটা যতটা সহজ মনে হচ্ছে, রাজনীতি কিন্তু ততটাই উত্তপ্ত। প্রকল্পটি শুরু হতেই সরব হয়েছে বিরোধী দল সমাজবাদী পার্টি এসপি। রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে দলটি। এমন উদ্যোগকে কেলেঙ্কারি বলে দাবি করেছেন দলটির মুখপাত্র মোহাম্মদ আজম খান। তার অভিযোগ, আসন্ন নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করতেই এই চক্রান্ত করেছে বিজেপি। অন্যদিকে পাল্টা জবাব দিতে ছাড়েনি ক্ষমতাসীন বিজেপি। দলটির মুখপাত্র হিরো বাজপেয়ী জানান, বিরোধী দল সব ভালো কাজের মধ্যেই খুঁত খোঁজে। সমাজবাদী পার্টি যেই সম্প্রদায়ের অধিকার নিয়ে রাজনীতি করার দাবি করে, এই প্রকল্পের মাধ্যমে তারাই লাভবান হবেন। গোমূত্র ভিত্তিক এই প্রকল্প কৃষকদের উন্নয়নের নতুন পথ নাকি রাজনীতির নতুন খেলা, তা নিয়ে চলছে জোর আলোচনা। উত্তরপ্রদেশের এই প্রকল্প শেষ পর্যন্ত কতটা সফল হয়, সেটি এখন দেখার বিষয়। সুলতানা সুরমা, যুগান্তর নিউজ। দক্ষিণ লেবাননের বনাঞ্চল ও কৃষি জমি পুড়ে ছারখার হওয়ার ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে দাবানল সৃষ্টির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা, জরুরি সেবা বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি পরিবেশবাদী সংগঠনগুলো এ অভিযোগ তুলেছে। গত মঙ্গলবার দক্ষিণ লেবাননের খিয়াম এলাকার বাইরের একটি বনাঞ্চলে ইসরায়েলি বাহিনী ফ্লেয়ার বা অগ্নিগোলক নিক্ষেপ করলে ভয়াবহ আগুন ধরে যায়। শুধু তাই নয়, আগুন নেভাতে গিয়ে ড্রোন হামলার মুখে পড়েন ফায়ার সার্ভিস কর্মীরা। নিরাপত্তার কারণে তাদের পিছু হটতে হয়। নাবাতিয়ে অঞ্চলের সিভিল ডিফেন্স জানায়, সীমান্ত বা যুদ্ধক্ষেত্রের কাছাকাছি এলাকার প্রায় ৩০ থেকে ৪০% জমি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের অভিযোগ, যুদ্ধবিরতির পর থেকেই প্রতিদিন অগ্নিবোমা, দাহ্য পদার্থ ও সাদা ফসফরাস শেল ব্যবহার করছে ইসরায়েল। ছোট ড্রোনের মাধ্যমে দাহ্য পদার্থ ছড়ানোরও অভিযোগ রয়েছে। কাফর শুবার সিভিল ডিফেন্স স্টেশন জানায়, গত শুক্রবার ইসরায়েলি ড্রোন থেকে গোলাবারুদ ফেলার পর বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। পরদিন আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রোববার আবার নতুন করে আগুন লাগানো হয়। তবে বিশাল বনাঞ্চলে আগুন জ্বললেও ফায়ার সার্ভিসকে মাত্র 2টি নির্দিষ্ট এলাকায় আগুন নেভানোর অনুমতি দেওয়া হয়েছিল। পরিবেশবাদী সংগঠন গ্রিন সাউদার্নার্স ইকোসাইড বা পরিবেশগত হত্যা হিসেবে আখ্যা দিয়েছে। তাদের মতে, গোলাবারুদ, আগুন ও রাসায়নিক ব্যবহারের মাধ্যমে দক্ষিণ লেবাননের বাস্তুতন্ত্র ধ্বংস করা হচ্ছে। এসব বন ওক ও পাইন গাছের সমৃদ্ধ এবং পরিযায়ী পাখিদের গুরুত্বপূর্ণ আবাসস্থল। এদিকে ইয়ারুনের মেয়র হাফেজ ঘাসামের অভিযোগ, ইসরায়েলি বাহিনী গ্রামটি বুলডোজার দিয়ে ধ্বংস করার পর জলপাই ও ফলের বাগানেও আগুন ধরিয়ে দিয়েছে। তার দাবি, 900টি বাড়ির মধ্যে 880টি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তুরস্কের আঙ্কারায় জুলাই মাসের ন্যাটো শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার একটি ছক কষেছিল ইরান। এমনই দাবি করেছিল ইসরায়েলি গোয়েন্দারা। তবে ইসরায়েলের এমন দাবিকে পুরোপুরি ভুয়া বলে সন্দেহ করছে তুরস্ক। ইসরায়েল দাবি করেছিল ইরানের একটি গোপন দল আঙ্কারা বিমানবন্দরে ট্রাম্পের বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করছে। এই সতর্কতার পর মার্কিন সিক্রেট সার্ভিস তড়িঘড়ি করে ট্রাম্পের বিমান ও যাত্রাপথ পরিবর্তন করে এবং তাকে কড়া নিরাপত্তায় সরিয়ে নেয়। তবে তুরস্কের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের একটি সাজানো নাটক। এর প্রধান উদ্দেশ্য ছিল ইরানের সঙ্গে যুদ্ধ থামিয়ে ট্রাম্প যে চুক্তির আলোচনা করছিলেন তা যে কোনো মূল্যে বানচাল করা। একই সঙ্গে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ করা এবং তুরস্কের কাছে অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান বিক্রির প্রক্রিয়া আটকে দেওয়া। তুরস্ক আরও জানিয়েছে, ন্যাটো সম্মেলনের মতো ওই কড়া নিরাপত্তার মধ্যে তুরস্কে এ ধরনের বড় হামলা চালানোর কোনো বাস্তব সুযোগ বা সাহস ইরানের নেই। আঙ্কারার এক সূত্রের মতে, যে হামলার কোনো অস্তিত্বই ছিল না বা কোনো পরিকল্পনাই ছিল না, মূলত সেই কাল্পনিক হামলার হিরো সাজতেই ইসরায়েল এই মিথ্যা প্রতিবেদন দিয়েছিল। যে সন্তানকে জন্মের পর থেকে বুকে আগলে রেখে বড় করলেন মা, যে বড় ভাইকে শৈশব থেকে নিরাপদ আশ্রয় ভেবেছিল ছোট ভাই, তার হাতেই নিষ্ঠুরভাবে হতে হলো খুন। ভাগ্যের এমন নির্মমতা হার মানাবে সিনেমার গল্পকেও। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে।
নিজ বাড়িতে মা ও ছোট ভাইকে হত্যার অভিযোগে 17 বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত কিশোরকে গ্রেফতার ও তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত কিশোরের নাম অর্জুন অরবিন্দ। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তদন্ত কর্মকর্তারা জানান, হাই স্কুলের শিক্ষার্থী অর্জুন নিজ বাড়িতে তার মা ও ছোট ভাইয়ের ওপর প্রাণঘাতী হামলা চালায়। এরপর মায়ের গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। সেদিন সন্ধ্যায় গৃহশিক্ষক পড়াতে এসে বাড়িতে ঢুকতে না পেরে অর্জুনের বাবাকে বিষয়টি জানান। পরে অর্জুনের বাবা অ্যাক্টন পুলিশ বিভাগকে তাদের খোঁজ করার অনুরোধ জানান। তারই প্রেক্ষিতে বেরিয়ে আসে রোমহর্ষক এই কাহিনীর চিত্রপট। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সুধা ভেঙ্কটেশন ও তার ছোট ছেলে সিদ্ধার্থের মরদেহ দেখতে পান। সুধার মরদেহ বাড়ির নিচতলার বেসমেন্টে এবং সিদ্ধার্থের মরদেহ প্রথম তলা থেকে উদ্ধার করা হয়। উভয় মরদেহেই মারাত্মক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও ধরন এখনো চুলচেরা বিশ্লেষণ করে জানাতে পারেনি চিফ মেডিকেল এক্সামিনারের কার্যালয়। মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস তদন্তের বরাতে জানায়, অর্জুন সম্প্রতি বেশ কিছু আশঙ্কাজনক আচরণ করছিল। সে ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি ব্যবহার করে নিজের পরিবারকে হত্যা করার বিষয়ে কাল্পনিক চিন্তাভাবনা ও বিভিন্ন তথ্য অনুসন্ধান করছিল। চ্যাটবটটির সাহায্যে সে গথিক উপন্যাস ঘরানার গল্প তৈরি, চরিত্র সৃষ্টি এবং নানা ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছিল। বুধবার ভোরে ম্যাসাচুসেটসের ওয়েল্যান্ড এলাকার একটি পার্কিং লট থেকে আটক করা হয় অর্জুনকে। হত্যা ও আনুষঙ্গিক অভিযোগের বিচারে তাকে পরবর্তীতে কনকর্ড ডিস্ট্রিক্ট কোর্টে স্থানান্তর করা হবে। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।